আপনি যে ব্রেকিং নিউজের কথা বলছিলেন, আপনি আসলে ব্রেকিং নিউজটা কি, কত তারিখের ঘটনা ছিল সেটা? না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 1 আগস্ট মাসের যে শুরু, সেই দিন থেকেই শেখ হাসিনা তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড, এতদিন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখছিলেন, কথা বলছিলেন, এই প্রথম তিনি একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করলেন, একটি সাংগঠনিক বৈঠক করলেন এবং সেখানে প্রেসিডিয়াম সদস্যদের অনেকে উপস্থিত ছিলেন। আর সকলে নয়, কারণ তিনি মিটিং একসাথে করা সম্ভব নয় বলে, এটা তো তিনি আর ঢাকার গণভবনে নেই, সবার সঙ্গে মিটিং করতে পারছেন না। তিনি পর্যায়ক্রমে এই মিটিংটা শুরু করলেন, এটা এক। আর দুই, যেটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে যে তিনি খুব দ্রুত বাংলাদেশে ফিরতে চাইছেন। মানে আমি ঢাকা স্পেসিফিক বলছি না, কিন্তু বাংলাদেশে ফিরতে চাইছেন, বাংলাদেশের মানুষের মধ্যে থেকে কাজ করতে চাইছেন, সেটা খুবই কঠিনতম একটা বিষয়। কিন্তু এই পর্যন্ত তার মানসিকতা এটাই আর কি শুনলাম আমি। সেই কারণে আমার মনে হয়েছিল যে এই দুটো, অনেকে তো আগ্রহ আছে যে শেখ হাসিনা ভারতে বসে তিনি কি করছেন। নানাবিধ তোমাদের বাংলাদেশের যে বিভিন্ন গণমাধ্যম নানাবিধ গল্প চালিয়েছে, তাকে অমুক জায়গায় মর্নিং ওয়াক করতে দেখা গেছে, অমুক শপিং মলে কিছু কেনাকাটা করতে দেখা গেছে, এবং তিনি নাকি তার টাকা ফুরিয়ে গিয়েছিল, তাই তিনি টাকার জন্য জোগাড় করে আবার শপিং করেছেন। এসব নানাবিধ গল্প ছিল, এরকম করে এই গল্পগুলো গল্পই, গল্পের গরু অনেক সময় গাছে উঠে যায়, সেটা কিন্তু সেটা না। রাজনৈতিক শেখ হাসিনা তিনি আরেকটি জিনিস, সেটা আরেকবার ঠিক 1 বছর তার বিদায় হয়েছে এবং নতুন সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, প্রতিষ্ঠিত হয়েছে বা যারা ক্ষমতায় এসেছে তারা, তাদের 1 বছর হয়েছে। এই সময়টাতে তিনি কিন্তু আবার পুনরায় ঘোষণা করলেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে আসেন। তিনি যেদিন চলে এসেছিলেন অনেক জল্পনা যে তাকে সেনাবাহিনী পদত্যাগ করতে সই করিয়েছিল ইত্যাদি ইত্যাদি, আমরাও শুনেছিলাম তাই। কিন্তু তিনি নিজে বলছেন যে তিনি পদত্যাগ করেন, এবং সেটা তিনি লিখিতভাবে বললেন। মানে শুধু মুখে বলেছেন আমি সূত্র মারফত জেনেছি তা বলছি না, তার লিখিত বিবৃতি পেলাম সেদিন। তিনি বলেছেন আমি এখনো প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি। এইটাই ছিল ব্রেকিং নিউজ। এই যে আপনি প্রেসিডিয়ামের বৈঠকটা বললেন, এটা কি প্রেসিডিয়াম সদস্যরা সরাসরি ছিল না এখন? না, কেউ কেউ সরাসরি ছিল, তারা সরাসরি, কেউ কেউ অনলাইনে যোগ দিয়েছিলেন, শুনেছি তারা অনলাইনে যোগ দিয়েছে। যেমন চিকিৎসার কারণে কেউ দিল্লিতে আগে থেকেই ছিলেন, তিনি কিন্তু এক্ষেত্রে তার বিশেষ অনুমতি সহ তাদেরকে দেখা করানো হয়েছিল এবং তিনি দেখা করতে চেয়েছিলেন এবং ফলে তিনি দেখা করেছেন। এবং সেক্ষেত্রে অবশ্যই বলতেই হবে যে ভারত সরকারের সহযোগিতা ছাড়া তো সম্ভব না, সহযোগিতা ভারত সরকারের আছে এবং তারা করেছেন। এবং প্রথম শুনেছি 7 জন ছিলেন বৈঠকে। প্রেসিডিয়াম সদস্যের মধ্যে তো একজন মারা গিয়েছেন, মতিয়া চৌধুরী, আর আরেকজন তিনি, তার কোনো আমি জানি না, হদিশ নেই, লিটন ভাই, তিনি রাজশাহী মেয়র ছিলেন, তো তার খবর জানি না তিনি কোথায়। এই মিটিং এ ওবেদুল কাদের কিন্তু ছিলেন না। ওবেদুল কাদেরের সঙ্গে শুনেছি পরে বৈঠক হবে, বাদ বাকি আরো বৈঠক আগামী সপ্তাহে একটা বৈঠক হওয়ার কথা আছে। এটাও একটা বলতে পারো ব্রেকিং নিউজ যে একটি বৈঠকেই সীমাবদ্ধ নয়। আসলে এই বৈঠকগুলো থেকে যেটা মনে হয় আগামী দিনের রাজনৈতিক রণনীতি শেখ হাসিনা তৈরি করছেন, কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকা পালন করবেন। এটা কি আগস্টের 1 তারিখে না আগে? এটা না, আগস্টের 1 তারিখ, একদম ঠিক আগস্ট মাস, অ্যাকচুয়ালি প্রথম দিন। প্রেসিডিয়াম সদস্য আমরা যতটা জানি ভারতে যিনি আছেন জাহাঙ্গীর কবির নানক, তিনি কলকাতায় থাকেন। এর বাইরে প্রেসিডিয়াম সদস্য ভারতে কে আছে আমরা স্পষ্ট না, কিন্তু না স্পষ্ট নয়, কিন্তু যারা যুক্ত হয়েছিলেন এদের মধ্যে বাহাউদ্দিন নাসিম যুক্ত হয়েছিলেন, এদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ধরো এসএইচ কামাল, সুরজিৎ নন্দী, সুজিত নন্দী, আরেকজন যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিলেন তিনি, এবং আরেকজনও ছিলেন। ফলে এটা আমি কিন্তু খুব নিশ্চিত নই যে এর মধ্যে কারা মানে ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছিলেন, কারা ফিজিক্যালি যুক্ত। কিন্তু ফিজিক্যালি যুক্ত হয়েছিলেন দিল্লিতে, এবং আমার সঙ্গে দেখাও হয়েছে, আমি সেটার নাম বলছি না কার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু যেটা দেখা হয়েছিল বলেই এটা জানতে পেরেছিলাম। এবং তারা চাইছিলেন যে একটু মিডিয়া আউটরিচ করতে, বা মিডিয়ার কাছাকাছি পৌঁছতে। তার আগে তো তুমি জানোই যে আমাদের জাতীয় প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে একটা নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ সংগঠন একটা প্রেস কনফারেন্স করেছিল আর কি, তাদের ঘোষণাও দিয়েছিল করবে বলে, সেখানে আওয়ামী লীগের কিছু নেতা মন্ত্রী উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু উপস্থিত হননি আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এই কারণেই যে তারা মনে করেছেন ওই সময় বাংলাদেশে একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল, শোকের পরিবেশ বাংলাদেশে, এই অবস্থায় রাজনীতি করাটা সঠিক মনে হয় না। সেই কারণে নেতারা নেতৃবৃন্দ উপস্থিত হননি। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের যিনি প্রেস কনফারেন্স করেছিলেন, যে প্রেস কনফারেন্সটা ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে,
নানাভাবেই কেউ প্রকাশ করেছেন যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত প্রেস কনফারেন্স করতে পারলো না, ব্যর্থ হলো। কেউ আবার সঠিক একটা পুরো কি ঘটেছিল প্রেস কনফারেন্স তার একটা পুরো ঘটনাটার একটা বিবরণ দিয়েও রিপোর্ট করেছে। যেমন দিল্লি খুব বিশ্বাসযোগ্য সংবাদপত্র দ্য হিন্দু, সেখানে খুব রিপোর্ট হয়েছিল যে কি তারা কি বলতে চাইছেন, হিউম্যান রাইটস ওয়াচ কি নিয়ে কি সেদিন বলবেন, সেটা পুরো ভার্বাটিম রিপোর্ট হয়েছিল। এবং সেটা আমার মনে হয় সেটাই সবচেয়ে বিশ্বাসযোগ্য ক্রেডিবল রিপোর্ট হয়েছিল। আপনি যে নামগুলা বললেন তাদের কেউ কেউ যুগ্ম সাধারণ সম্পাদক, কেউ কেউ সাংগঠনিক সম্পাদক। যেমন এস.এম. কামাল হোসেন, তিনি কিন্তু সাংগঠনিক সম্পাদক। বাহাউদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য না, প্রেসিডিয়াম সদস্য শুধুমাত্র এখানে জাহাঙ্গীর কবির নানক। আর মুক্তিযোদ্ধা মন্ত্রী হচ্ছেন মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ মন্ত্রী। তিনি ভারতে কোথায় আছেন আমরা স্পষ্ট না, কারণ তিনি এখন পর্যন্ত কোনো মিডিয়ায় এখন পর্যন্ত আসেন নাই, তিনি এখন মিডিয়া আসেন নেই। তার বাড়িতে, গাজীপুরের বাড়িতে হামলা হচ্ছিল। হামলা হওয়ার সময় এলাকার লোকজন সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে বাংলাদেশে একটা গ্রেফতার অভিযান হয়, অপারেশন ডেভিল হান্ট নামে। ওই ঘটনাটার পরে গ্রেফতার অভিযান হয় এবং যারা হামলা করতে গিয়েছিল তাদেরকে নয়, যারা প্রতিরোধ করতে গিয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়। এটা একটা বাংলাদেশে বেশ বড় একটা আলোচিত ঘটনা সেটা। আর একটা ব্যাপার আপনি বললেন যে একটা লিখিত স্টেটমেন্ট, এটা কি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সিগনেচার করেছেন এখানে? হ্যাঁ, এই স্টেটমেন্টটা যেখান থেকে প্রচারিত হয়েছে সেটা ভেরিফাই করেছিলাম আমি। এখানে একটা শেখ হাসিনার সেক্রেটারিয়েটও আছে, ঠিক আছে, একটা সচিবালয় আছে ছোটখাটো। সেই সচিবালয়ের কিছু কিছু লোকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তো তারা জানিয়েছিলেন আমাকে যখন এটা পাঠানো হয়, পাঠানোর পর এটা ভারতের কোনো গণমাধ্যম ছেপেওছে, ছাপে নিয়ে যেতাম না, এটা ইংরেজিতে লেখা একটা বয়ান সেটা আছে এবং তাতে শেখ হাসিনার বিবৃতি বলে এটা দেওয়া হয়েছিল। এবং এটাকে তারা ডিনাই করছে, কারণ তাতে এমন কিছু নেই যে তাতে ডিনাই করার মতো কিছু থাকবে। তাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, কিভাবে সরকার চলছে, সাধারণ মানুষের কি দুর্বিষহ অবস্থা সেক্ষেত্রে। এবং কয়েকদিন শেখ হাসিনা তো একটি কোনো টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপে সভাতে প্রায় একই কথাই তিনি করেছেন। ফলে কথার মধ্যে খুব ফাঁক আছে বা কোনো পার্থক্য আছে এরকম একটা কিছু পাইনি। ফলে এটাকে ধরে নিচ্ছি যে আমি প্রকৃত অর্থে জেনুইন স্টেটমেন্ট, এই আর কি। এটা কি স্বাক্ষর করা ছিল বিবৃতিটা? বিবৃতিটা আমার কাছে তো হোয়াটসঅ্যাপে এসেছিল, কিন্তু আমি নিজে ভেরিফাই করেছি তার সচিবালয় থেকে। এই সচিবালয় জানিয়েছে ইয়েস, এটা জেনুইন স্টেটমেন্ট। আপনার হোয়াটসঅ্যাপে কারা পাঠিয়েছে, সচিবালয় থেকে না অন্য কোথাও? না, অন্য একজন থেকে পেয়েছিলাম আমি, তারপরে জানতে চেয়েছিলাম এটা সঠিক কিনা, বলছে সঠিক। তারা অন্য কাউকে পাঠাচ্ছিল আর কি, ভারতের কিছু মিডিয়াকে পাঠিয়েছিল এবং সেই মিডিয়া থেকেও আমার কাছে এসেছিল, ভারতের প্রথম সারির দৈনিক গুলোকে গিয়েছিল সেই হিসেবে। শেখ হাসিনা এই যে আপনি বলছেন বাংলাদেশে ফিরে আসতে চান, শেখ হাসিনা কিন্তু এরকমই, শেখ হাসিনাকে যারা জানেন তিনি কিন্তু এইরকম নেচারের, কিন্তু যেমন 1/11-এর সময় উনাকে যখন লন্ডন থেকে আসতে দেওয়া হচ্ছিল না, ওনার ট্রেনের টিকিট কনফার্ম করা হচ্ছিল না, তিনি কিন্তু একদম জোর করে এসেছিলেন। এবং তখন যখন আসেন তখন বিলাত থেকে আওয়ামী লীগের কিন্তু একদল নেতা তার সাথে এসেছিলেন বাংলাদেশে। এখানে আসার পরে সেই নেতা ব্রিটিশ সিটিজেন, তারা সিলেটের একটা বাড়ি থেকে গ্রেপ্তার হন। এবং শেখ হাসিনা যখন আসেন পরবর্তীতে উনি গ্রেপ্তার বরণ করেছিলেন এখানে এসে। কাজে শেখ হাসিনা আবার আসতে পারেন এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলো, এটা তার নেচার কিন্তু সেটা পারমিট করে। সেটা আপনি নিশ্চয়ই জানেন, গতকালকে বাংলাদেশে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা সাক্ষ্য গ্রহণ হয়েছে একজনের। এবং অ্যাটর্নি জেনারেল এমন কিছু ভাষা ব্যবহার করেছেন সেটা আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের সহ্য করা কঠিন। সেই প্রতিক্রিয়াটা নিশ্চয়ই আমরা হয়তো পাবো খুব তাড়াতাড়ি। আপনি কি নিশ্চিত যে এটা কয়জন সরাসরি অথবা কয়জন অনলাইনে, এমন কোন তথ্য আছে আপনার কাছে? না, এই তথ্যটা গোপন থাকাই ভালো। এই তথ্যটা প্রকাশিত হওয়া শেখ হাসিনার নিরাপত্তার ক্ষেত্রে এবং সেই সব নেতাদের নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা বিঘ্ন ঘটাতে পারে। কারণ এই যেখানেই তারা থাকুন, মানে বাংলাদেশের বাইরে, সেখানে যে খুব নিরাপদে থাকবেন বা তাদের উপর এখানেও আক্রমণ হবে না এমন কিন্তু নয়। হতেই পারে চোরাগপ্তা আক্রমণ, গোটা বাংলাদেশে যে মব জাস্টিস চলছে তার কিছু প্রতিফল এখানে ঘটলেও ঘটতে পারে। একজন দুজন সন্ত্রাসী তারা একটা হামলা করলে তাদের তো 1 মিনিট লাগে হামলা করতে, তাই না? তবে সেখানে আমার মনে হয় নিরাপত্তার কথাটা বিবেচনা করেই তাদের এই হদিশ কলকাতা, আগরতলা, গুয়াহাটি, লন্ডন
এটা না প্রকাশ করাটাই তাদের নিরাপত্তার পক্ষে ভালো বলে আমার মনে হয়, এবং শেখ হাসিনার পক্ষেও এটা ভালো। আপনি যাদের নাম বলেছেন, যাদের সাথে বৈঠকটা হয়েছে, তাদের একজনকে আমি গত সপ্তাহে যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু এখনো কিন্তু আমাদের সাথে অনলাইনে যুক্ত হন নাই, এখন পর্যন্ত যুক্ত হন নাই, ফোনে আলাপ হয় বিভিন্ন সময়। তখন তিনি, আমি জিজ্ঞেস করলাম সবাই তো কথাবার্তা বলছেন, আপনি বলবেন কবে? তখন বলবেন হ্যাঁ খুব তাড়াতাড়ি বলবো। তখন আবার জিজ্ঞেস করলাম আমি কি আজকালকে চেষ্টা করবো? বলে না, শনি রোববার পরে আমি যোগাযোগ করবো। শনি রোববার চলে গেছে, আজকে সোমবার। পরবর্তী বৈঠকের কোনো ধারণা আছে আপনার? আমি এদের থেকেই শুনেছি যে এই ধরুন আগামী সপ্তাহে, এরকম একটা বলা হয়েছে টেন্টেটিভ, সেই সপ্তাহটা আগামী শনিবারে তো 9 তারিখ, তার মধ্যে কিনা বা তার পরের সপ্তাহে কিনা সেটা এখন নিশ্চিত নয়। একটা অর্থাৎ যেটা মধ্যে সিদ্ধান্তটা দিনটা বড় না, সময়ও বড় না, বড় হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক বৈঠক শুরু হলো, এবং সাংগঠনিক বৈঠকের প্রক্রিয়াটা পর্যায়ক্রমে হবে, এবং পর্যায়ক্রমে হওয়ার পরে তারপরে তিনি হয়তো এই ব্যাপারে একটা সুচিন্তিত সিদ্ধান্ত কিছু নেবেন, এবং এটা সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেবেন। এই আলোচনাটা করে তিনি তথ্য সংগ্রহ করছেন, মতামত নিচ্ছেন, এবং ফলে এবং কিন্তু সেটা কিন্তু অনির্দিষ্টকাল না, সেটা আমি বলছি খুব দ্রুত নেবে, হয়তো আগস্ট মাসের মধ্যেই নেবে, 31শে আগস্টের মধ্যে হয়তো নিতে পারবে। তো এই সময়টার মধ্যে তিনি খুবই সাংগঠনিক নানা ধরনের বৈঠক করবেন বলে আমি জানি। এখন এই বৈঠকের মধ্যে একমাত্র ওই মুক্তিযোদ্ধা মন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী কিন্তু ছিলেন। আপনি বৈঠকে যারা ছিলেন, আপনি উল্লেখ করেছেন তাদের সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে, যোগাযোগ হয়েছে, তো ওই বৈঠক সম্পর্কে তারা কোনো তথ্য দিয়েছেন আপনাকে? না, তারা প্রথম তথ্য তো তারা দিয়েছেন বলেই আমি বলতে পারছি। সেটা হচ্ছে তারা তথ্য দিয়েছেন যে যেটা ওই বিবৃতিতে লেখা আছে সেটা সম্পূর্ণ সত্য। তো সেই কথাটা তিনি নেতাদেরও বলেছেন, যে কথাগুলি তিনি লিখিতভাবে বলেছেন সেই কথাগুলি তিনি এই নেতাদেরও বলেছেন। এক, দুই হচ্ছে প্রত্যেক নেতার তাদের একটা অনুভব হয়েছে তারা যেন ঢাকাতে প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক করছে, এবং তারা ভারত সরকারের যে ব্যবস্থাপনা তার দিবসী প্রশংসা করেছে, তাকে যে ধরনের নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তার প্রশংসা করেছে, এবং তাদের মনে হয়েছে যে তারা নিজেরা যতটা মুষড়ে পড়েছিলেন, যতটা ভেঙে পড়েছিলেন বা যতটা হতাশগ্রস্ত, নেত্রীকে দেখে তা মনে হয় তিনি আজও যেন তিনি ক্ষমতাচ্যুত, কিন্তু তার মেজাজ তিনি সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন, এবং মেজাজটা তার প্রধানমন্ত্রী, এটাই বলতে চাইছি। ফলে তারা তিনি কিন্তু ওদের বলেছেন যে তোমরা কিন্তু কেউ কেউ হয়তো একটু আবেগপ্রবণ হতে চাইছিল, তারা তিনি বলেছেন এটা আবেগের সময় নয়, আবেগ দেখানোর সময় নয়, এটা বাংলাদেশের মানুষ কষ্টে আছে, ফলে তাদের কাছে কিভাবে আমরা আবার একটা অসাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠা করে দিতে পারি সেই লক্ষ্যেই আমাদের কাজ করা দরকার, সেই লক্ষ্যেই এগোনো দরকার। ফলে এখন এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আর তিনি বলেছেন এটা আবার একটা কথা যে বাংলাদেশে এই ঘটনাটা যে প্রথম ঘটেছে এমন না, বাংলাদেশের ঘটনা তো ঘটেছে 71 থেকে 75-এর পর, 75-এ বঙ্গবন্ধু হত্যার পর টানা 91 পর্যন্ত একটা সেনা শাসন, সেনা সমর্থিত শাসন চলেছে, তারপরেও আবার ক্ষমতা গণতান্ত্রিক সরকার, তথাকথিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও আবার সেনা শাসন হয়েছে। সেই সেনা শাসন সেনা সমর্থিত সরকার দীর্ঘ সময় ধরে ছিল ক্ষমতায়, তাদেরকে হঠাৎ মাঠে নেমে আন্দোলন করতে হয়েছিল, সেই আন্দোলনে করার পরিপ্রেক্ষিতে সেই সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, এবং সেই নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, যেটাকে বাংলাদেশে এখন পর্যন্ত আমি বলছি 75-এর পরবর্তী সময়ে সমস্ত নির্বাচনের মধ্যে সব থেকে নিরপেক্ষ, অবাধ বলে বলা হয়। বিদেশি সংবাদ মাধ্যমরা তারা স্বীকার করেছিল যে টাইম ম্যাগাজিনের একটা কথা আমার মনে আছে, যেটা সেই সময় আমার কাছে রয়েছে, সেটা আমি আমার বইতেও আমি লিখেছি, বলছিল অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশে আওয়ামী লীগকে হারানো সম্ভবই। তাদের কারণ একটা দেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে তো এই দলটি, তার অর্থে কি এই ভারতীয় স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিল জাতীয় কংগ্রেস, তারা কি পরাস্ত হয়নি? পরাস্ত হয়েছে, কিন্তু স্বাভাবিক নির্বাচন হলে তাদের এখনো যে জনসমর্থন আছে সেই জনসমর্থনটা এত প্রবল যে সেই নির্বাচনে হওয়ার পর থেকে একটা ক্ষমতায় থেকেছেন শেখ হাসিনা, তবে সেই সেনা সেই ক্ষমতার মধ্যে তাকে বহুবার আক্রমণের মুখে করতে প্রাণানি সংখ্যা দেখা দিয়েছিল, বিদ্রোহ হয়েছিল। বাংলাদেশি চক্রান্তটা তুই বলেন চক্রান্ত বা ষড়যন্ত্র, এটা তো মানে নতুন ইতিহাস না, এটা ঘটতেই থাকে, ঘটে। তিনি সেই ইতিহাসগুলোর কথাই বলেছেন, সুতরাং আবার যে ভবিষ্যতে এটা বদলাবে না, অর্থাৎ তিনি এক কথায় বলেছেন যে 5ই আগস্ট যে আবার হবে না এমন কোনো কারণ, 5ই আগস্ট আবারও হতে পারে।